বাজেটের পর বাড়েনি নিত্যপণ্যের দাম। বিরোধী দলের উদ্দেশ্য মানুষের পাশে থাকা নয়, জনগণকে বিভ্রান্ত করা। কক্সবাজারে খাল খনন করে প্রধানমন্ত্রী। মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের ট্যাক্স কমে দিয়েছি যাতে সেগুলোর দাম কমে যায়। বিরোধী দল দেখলাম বলছে যে এই বাজেট তারা মানে না, জনগণকে বিভ্রান্ত করে অনেকে অনেক কথা বলেছে, কিন্তু জনগণের ভাগ্য পরিবর্তন হয়নি। জনগণের শক্তি হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। ডোলাহাজরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিকেলে যোগ দেবেন বিএনপির জনসভায়। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দক্ষিণ এশিয়ায় বিনিয়োগের প্রথম গন্তব্য হতে চায় বাংলাদেশ। পরিবেশ গড়ে তোলায় অগ্রাধিকার সরকারের। অর্থায়নের উৎস বৈচিত্র্যময় করার তাগিদ অর্থমন্ত্রীর। চট্টগ্রামে ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হেনস্থায় বিসিবির উদ্বেগ। এসআই কনস্টেবল বরখাস্ত। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা সিএমপি কমিশনারের। চাঁপাইনবাবগঞ্জে পুশ ইনের চেষ্টা রুখে দিল বিজিবি। কুষ্টিয়ায় শূন্য রেখায় 12 জন। সীমান্তে উত্তেজনার মধ্যে মৌলভীবাজারে বিএসএফ এর গুলিতে যুবক নিহত। লাইসেন্স বাতিলের পর বন্ধ আদ্দিনের বহির্বিভাগ। 200 রোগী হাসপাতাল ছাড়লেও বিভিন্ন ক্রিটিক্যাল ইউনিটে চিকিৎসাধীন অনেকে। কাল আপিল করবে কর্তৃপক্ষ। এবং জমকালো উদ্বোধনের পর বিশ্বকাপে উড়ন্ত সূচনা স্বাগতিক যুক্তরাষ্ট্রের। ব্রাজিল মরক্কো ম্যাচ ঘিরে বাড়তি উত্তাপ। অন্যবারের মতো বাজেট পেশের পর নিত্যপণ্যের দাম বাড়েনি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের মানুষের কথা ভেবে 60 পণ্যের ট্যাক্স বাতিল করা হয়েছে বলেও জানান সরকার প্রধান। কক্সবাজারে পাতলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে পথসভায় তিনি বলেন, যারা দেশকে অস্থিতিশীল করে জনগণকে বিভ্রান্ত করছে তারা জনমুখী বাজেট মানছে না। এরপর ডোলাহাজরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিকেলে যোগ দেবেন বিএনপির জনসভায়। কক্সবাজার থেকে মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। 2 দশক পর কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনের সফরে নানা কর্মসূচির উদ্বোধন করতে আকাশপথে সস্ত্রীক পর্যটন নগরীতে আসেন তিনি। এ সময় তাকে স্বাগত জানান জেলার সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা। পরে কক্সবাজার 1 আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে পাশে বসিয়ে নিজেই গাড়ি চালিয়ে পিএমখালী ইউনিয়নে আসেন সরকার প্রধান তারেক রহমান। বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রায় 50 বছর আগে যে পাতলি খাল খনন করেছিলেন সেই খাল পুনর্খনন করেন সরকার প্রধান। পরে সেখানে গাছের চারা রোপণ করেন তিনি। এরপরে পাশেই পথসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। বৈরী আবহাওয়ার মধ্যেই সকাল থেকে অপেক্ষমান সাধারণ মানুষ তখন স্বাগত জানান তারেক রহমানকে। এরপর বক্তব্য রাখেন সরকার প্রধান। বলেন, ভোটের কালি মুছে যাওয়ার আগেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার। আগামীতে জনগণের কল্যাণে সব কাজ সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন তারেক রহমান। কালি শুকানোর আগেই আমরা ফ্যামিলি কার্ড দেওয়ার কাজ শুরু করেছি। সেই ভোটের কালি শুকানোর আগে আমরা কৃষক কার্ড দেওয়া শুরু করেছি। ভোটের কালি শুকানোর আগে আমরা খাল খননের কাজ শুরু করেছি। এই কাজগুলো করার উদ্দেশ্য এবং কাজগুলো করার লক্ষ্য একটিই। সেই লক্ষ্য হচ্ছে দেশের মানুষ যাতে একটু ভালো থাকতে পারে। সদ্য পেশ করা 2026-27 অর্থ বছরের বাজেট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, অন্যবারের মতো এবার নিত্যপণ্যের দাম বাড়েনি, বরং 60টি পণ্যের কর বাতিল করেছে তার সরকার। প্রতিবার বাজেটের সময় নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য পরের দিনই বৃদ্ধি পায়। এইবার বাজেট দেওয়ার পরে এখন পর্যন্ত কোনো জিনিসের দাম বৃদ্ধি পায়নি, কারণ চাল ডাল তেল নুন সব প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে তার উপরে যে সকল ট্যাক্স ছিল, বর্তমান সরকার এই 2 দিন আগের বাজেটে 60টি পণ্যের উপর থেকে ট্যাক্স তুলে নিয়েছে, যাতে করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম না বাড়ে। দেশকে যারা অস্থিতিশীল করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তারাই মূলত গণমুখী বাজেট মানছে না বলেও মন্তব্য করেন সরকার প্রধান। বলেন, যারা মানুষের ভাগ্য উন্নয়নের গতিকে থামাতে চায় তারা জনগণের বন্ধু নয়। যেই বাজেটে ট্যাক্স কমানো হয় সেই বাজেটও বিরোধী দল মানে না। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে
সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। তাদের লক্ষ্য বা উদ্দেশ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়, তাদের উদ্দেশ্য একটাই, তাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে দেশের মধ্যে একটি অস্থিতিশীলতা, অশান্তি তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করা। সরকার প্রধান বলেন এই দেশই তাদের শেষ ঠিকানা, তাই দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে চায় তার সরকার। পেছনে বিস্তৃত ফসলি জমি, আর এই ফসলি জমির মালিক কৃষকদের ভাগ্য উন্নয়নে প্রায় 50 বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কক্সবাজারের এই পাতুলি খাল খনন করেছিলেন। 50 বছর পর তারই ছেলে প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান আজ এই পাতুলি খালের পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন করলেন। তিনি বললেন সরকারের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল প্রত্যেকটি তারা বাস্তবায়ন করতে চান, একই সঙ্গে জনগণের মুখে হাসি ফুটিয়ে সুবিধাভোগী হিসাবে প্রত্যেকটি মানুষকে সরকারের উন্নয়ন এবং পদক্ষেপে সামিল করতে চান তারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, কক্সবাজার। দক্ষিণ এশিয়ায় বিনিয়োগের গন্তব্য হতে চায় বাংলাদেশ। রাজধানীতে অর্থনৈতিক কূটনৈতিক সম্মেলনে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। আর শক্তিশালী আন্তর্জাতিক অংশীদারিত্ব এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী। ঋণ ও কোষাগারের ওপর নির্ভরতা কমিয়ে অর্থায়নের উৎসগুলোকে বৈচিত্র্যময় করার তাগিদ অর্থমন্ত্রীর। বিদেশিদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হল বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কূটনৈতিক কর্মপরিকল্পনা বিষয়ক সম্মেলন। দেশি বিদেশি নীতি নির্ধারক, কূটনীতিক, বিনিয়োগকারী ও ব্যবসায়ী প্রতিনিধিরা এতে অংশ নেন। শনিবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় এ সম্মেলন। উদ্বোধনী বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বলেন, বৈশ্বিক আর্থিক অস্থিরতা, জ্বালানি সংকট এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব উন্নয়নশীল দেশগুলোর জন্য যেমন চ্যালেঞ্জ তৈরি করেছে, তেমনি কৃত্রিম বুদ্ধিমত্তা সহ তথ্য প্রযুক্তি নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্বচ্ছ, টেকসই ও পূর্বাভাসযোগ্য নীতিগত পরিবেশ নিশ্চিত করে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রতিযোগিতামূলক বিনিয়োগ গন্তব্যে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। We view our bilateral and multilateral relationships through the lens of mutual growth and shared prosperity. We are committed to being a reliable, neutral and constructive actor on the global stage. We'll actively engage with our governments and organizations to modernize our trade agreements, pursue reciprocal market access, and ensure that our foreign policy serves as a bridge for our economic integration. Our embassies and high commissions worldwide are being re-engineered to act as a proactive facilitators for trade and investment. ঋণ ও কোষাগারের উপর নির্ভরতা কমিয়ে অর্থায়নের উৎসগুলোকে বৈচিত্র্যময় করা দরকার বলে মনে করেন অর্থমন্ত্রী। Where you go from here is something we should really discuss. Particularly when I talk about the public finance architecture, I think we have to rethink about the public finance architecture should be changed. একই অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী জানান, দক্ষ জনগোষ্ঠী তৈরি এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে দেশে সুবিধাজনক পরিবেশ তৈরিতে সরকার বদ্ধপরিকর। World order is our dream, with the whole world is our domain, and we are looking for friends who would want to talk with us. For you, we offer a Bangladesh that is competitive, stable, ethical, and genuinely people-oriented. We invite you to invest in our vision. Trust me, you will not regret. অর্থনৈতিক কূটনীতি জোরদার করা এবং উদীয়মান খাতে বিনিয়োগ বাড়ালে বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে বলে মনে করছেন আয়োজকরা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন এগিয়ে নিতে তরুণদের দায়িত্ব নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অতীতের যে কোনো সময়ের চেয়ে এবারের সংসদ বেশি প্রাণবন্ত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর চীন সফরকে ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি গোষ্ঠী ইন্ধন যোগাচ্ছে বলে মন্তব্য করেন প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল হক নূর।
শনিবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটি। এতে যোগ দেয় দেশের বিভিন্ন জেলা ও মহানগর ইউনিটের নেতাকর্মীরা। যুব নেতৃবৃন্দের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব বলেন, তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার ও উন্নয়নের ভীষণ বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে। বর্তমান বাংলাদেশ সরকারের একটা নীতি হচ্ছে যুবককে তারা সামনে আনতে চান, তরুণদেরকে সামনে আনতে চান এবং তারুণ্যের হাতেই বাংলাদেশের উন্নয়ন নির্ভর করছে। এদিন রাজধানীর কাকরালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আমরা বাংলাদেশি সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, অতীতে যে কোনো সময়ের চেয়ে এবারের সংসদ বেশি প্রাণবন্ত। বাংলাদেশের পার্লামেন্ট অতীতের যে কোনো সময়ের চাইতেই ভাইব্রেন্ট পার্লামেন্ট হিসেবে কাজ করছে। এ কথাগুলি কেবলমাত্র স্তুতিমূলক বক্তব্য নয়, এ কথাগুলি আজকের চলমান সাদা দৃষ্টিতে দেখা বাস্তবতা এবং তথ্য। একই অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল হক নূর বলেন, প্রধানমন্ত্রী চীন সফরে ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি গোষ্ঠী আওয়ামী লীগের মিছিলে ইন্ধন দিচ্ছে। আওয়ামী লীগের দু এক জায়গায় টুংটাং ঘন্টার মধ্যে একটু মিছিল দেখা যাচ্ছে, তো আমার মনে হচ্ছে এটা কোনো জায়গার একটা ইন্ধনে এই মিছিলটা হচ্ছে। এদিন রাষ্ট্র ও সমাজের উন্নয়নে সামাজিক সংগঠনগুলোকে আরো কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে সেবামূলক সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনালের ৩৯তম বার্ষিক ডিস্ট্রিক্ট কনভেনশনের অনুষ্ঠানে তিনি আহ্বান জানান, রাষ্ট্রের উন্নয়নের জন্য রাষ্ট্র কাঠামোর পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর একসাথে কাজ করা প্রয়োজন। আমি বিশ্বাস করি সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি এ ধরনের স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা এবং সহমর্মিতার যে শিক্ষা লায়ন্স ইন্টারন্যাশনাল দিয়ে যাচ্ছে তা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। এ সময় স্পিকার সকল সংগঠনকে সেবামূলক কাজ ও মানবতার পাশে দাঁড়ানোর আহ্বান জানান। উন্নত বাংলাদেশ গঠনের পথকে আরো সুদৃঢ়। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এবার ফিফা বিশ্বকাপের খবর। প্যারাগুয়েকে গোল বন্যায় ভাসিয়ে জয় বিশ্বকাপ শুরু করলো স্বাগতিক যুক্তরাষ্ট্র। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে ৪-১ গোলে জিতেছে স্বাগতিকরা। বিশ্বকাপের শুভ সূচনা করায় লস অ্যাঞ্জেলেস জুড়ে ছিল বাঁধ ভাঙা উল্লাস। নেচে গেয়ে উৎসবে মাতেন তারা। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। বিশ্বকাপের প্রথম রাতেই যেন স্বপ্ন দেখতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। ৪-১ গোলের বড় ব্যবধানে প্যারাগুয়েকে উড়িয়ে দেওয়ার পর গ্যালারি থেকে শুরু করে শহরের রাস্তাঘাট সবখানেই একটাই আলোচনা, এবার কি তবে ঘরে উঠবে বিশ্বকাপ। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে আনন্দে ফেটে পড়েন হাজারো সমর্থক। কেউ উড়িয়েছেন জাতীয় পতাকা, কেউ গলা ফাটিয়ে গিয়েছেন গান, আবার কেউ আবেগে লুকাতে পারেননি চোখের জল। বহুদিন পর বিশ্বকাপের মঞ্চে এমন একটি পারফরমেন্স স্বাগতিকদের মনে জাগিয়েছে নতুন আশা। খুবই ভালো লাগছে, এটা অত্যন্ত ভালো একটি টিম এবং ফিফা র্যাঙ্কিং এ প্রায় 16 নম্বরে আছে। তো সবাই এক্সপেক্ট করছিল খুব ভালো খেলবে এবং ভালো খেলেওছে। 4-1 জিতেছে প্যারাগুয়ে, যদিও ভালো টিম। I just witnessed one of the greatest US performances out there. It's coming home today. USA won this match, so I think it's a nice experience here. লাল, সাদা ও নীল রঙে রাঙানো গ্যালারিতেও যুক্তরাষ্ট্রের সমর্থকদের আধিপত্য ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে প্যারাগুয়ের সমর্থকদের সংখ্যা ছিল তুলনামূলকভাবে অনেক কম, ফলে মাঠের পরিবেশ ছিল পুরোপুরি স্বাগতিকদেরই পক্ষে। It was a beautiful crowd. Everyone was so friendly and kind. Both sections were really vibrant. It was a really beautiful event. We're gonna make some noise this time. Look at that attack. 4 goals. Let's go. ম্যাচ শেষ হওয়ার পর উৎসব থেমে থাকেনি। স্টেডিয়ামের বাইরে লস অ্যাঞ্জেলেসের রাস্তাঘাটে ছিল ফুটবল উন্মাদনা। হলিউডের শহর যেন এক রাতের জন্য ফুটবলের নগরীতে পরিণত হয়েছিল। Dream come true. 3-0 at halftime. At halftime. Could you imagine a better start to the World Cup? It was a great match. Before we walked in, I told her, I was like, I need to see 4-1. এদিকে চলমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা ব্যবস্থাও ছিল অত্যন্ত কঠোর। আকাশ
আকাশে টহল দিচ্ছিল হেলিকপ্টার, গুরুত্বপূর্ণ সড়কে ছিল পুলিশের বিশেষ নজরদারি। পুরো এলাকা জুড়ে ঘোষাওয়ার পুলিশ, টহল গাড়ি এবং অতিরিক্ত নিরাপত্তা সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সব মিলিয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচেই দাপুটে জয়, দর্শকদের উন্মাদনা এবং উৎসব মুখর লস অ্যাঞ্জেলেস। ইতিহাসের সর্ববৃহৎ এই বিশ্বকাপের সবশেষ উদ্বোধনী অনুষ্ঠান ও স্বাগতিক যুক্তরাষ্ট্রের অভিষেক ম্যাচকে ঘিরে যুক্তরাষ্ট্রের এই লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামটি ছিল যেন ইউএসের সমর্থকদের দখলে। গ্যালারিতে বসে ইউএসএ ধ্বনি দিয়ে তাদের খেলোয়াড়দের সমর্থন জুগিয়েছেন তারা। ইউএসএ সমর্থকদের প্রত্যাশা, আয়োজক দেশ হিসাবে যুক্তরাষ্ট্র এবার ভালো ফুটবল খেলে এগিয়ে যাবে সামনের দিকে। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র। এদিকে বসনিয়ার সঙ্গে ড্র করলেও ম্যাচের পর হাসি মুখে মাঠ ছেড়েছেন কানাডা সমর্থকরা। পাশাপাশি খুশি বসনিয়ানরাও। টরন্টোতে উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে সাড়া ফেলেছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পী সঞ্জয় দেব। বিস্তারিত জানাচ্ছেন রাশেদ লিমন। বিশ্বকাপের মঞ্চে কখনো জয় পায়নি কানাডা, সেই আক্ষেপ ঘুচাতেই রক্তিম লালে সেজেছিল টরন্টো স্টেডিয়াম। কিন্তু নির্ধারিত সময় শেষে ফলাফল 1-1 ড্র। তাতে কি, প্রিয় দল নিজেদের মাঠে পুরোটা সময় যেভাবে প্রভাব বিস্তার করে খেলেছে তাতেই সন্তুষ্টি। 90 মিনিটে প্রথমার্ধে পিছিয়ে পড়েও 75 মিনিটে দুর্দান্ত গোলে ম্যাচে ফেরে স্বাগতিকরা। শেষমেশ 1 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লেও পুরোটা সময় তাদের গতি আর আক্রমণাত্মক খেলায় মুগ্ধ হয়েছেন দর্শক সমর্থকরা। ছেলে বুড়ো লাল জার্সি গায়ে, তাই একটাই বন্দনা, গো কানাডা গো। ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স ফিফা ওয়ার্ল্ড কাপ, ভেরি গুড গেম। আমরা এটা এক্সপেক্ট করিনি কানাডা থেকে, বাট ফ্যান্টাস্টিক গেম। গেম ওয়াজ গুড, যা এক্সপেক্ট করেছিলাম তার থেকে ভালো করেছে কানাডা। এমন আক্রমণাত্মক আর নান্দনিক ফুটবল খেললে ভ্যাঙ্কুভারে পরের 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়েই নকআউট পর্বে যাবে বলে মনে করছেন লাল শিবিরের সমর্থকরা। Good for Canada, good for Toronto. Good for everybody. Canada outplayed them, but they tied the game, so too bad. I think it was pretty good. Yeah, pretty exciting. এদিকে কানাডার মাঠে তাদের সঙ্গে ড্র করায় উচ্ছ্বসিত বসনিয়ার সমর্থকরা। এমন ফুটবল খেললে শেষ 32-এ জায়গা পেতে বেগ পেতে হবে না বলেই মনে করছেন তারা। Canada play much better. You know, Bosnia is happy. You know, they have that tie. 90% chance we go next round. World Cup champions right here. Not the results hoping for though. Bosnia. এই গ্রুপে আরো 2টি দল, সুইজারল্যান্ড ও কাতার। বিশ্বকাপের মঞ্চে আরাধ্য জয় অধরা থাকলেও আজকের ম্যাচের খেলা দেখে দর্শকরা কিন্তু মোটেও হতাশ নয়। তারা বলছেন কানাডা এমন খেলতে থাকলে দ্বিতীয় রাউন্ডে যাওয়া তাদের জন্য অসম্ভব কিছু নয়। রাশেদ লিমন, সময় সংবাদ, টরন্টো, কানাডা। নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে ব্রাজিল ও মরক্কো। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের ভয় পাচ্ছে না অ্যাটলাস লায়ন্স। অন্যদিকে ম্যাচটা সহজ হবে না বলে মন্তব্য করেছেন ব্রাজিলিয়ান সাংবাদিকরা। নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামের প্রেস সেন্টার ঘুরে আরও জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। এই মুহূর্তে আমি অবস্থান করছি নিউ জার্সি স্টেডিয়ামে। এই মাঠে ব্রাজিল এবং মরক্কো তাদের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হবে এবং আমি এখন যে জায়গাটায় আছি এটা হচ্ছে নিউ জার্সি স্টেডিয়ামের প্রেস সেন্টার। আমার পেছনে দেখতে পাচ্ছেন অনেক সাংবাদিক কিন্তু এরই মধ্যে বসে কাজ শুরু করে দিয়েছেন। কাতার ওয়ার্ল্ড কাপে দেখেছিলাম ব্রাজিল দল যেখানে যায় তাদের দেশ থেকে বিপুল পরিমাণ কিন্তু সাংবাদিক রয়েছে। তবে একটা ব্যতিক্রম আমরা এবার দেখেছি, মরক্কো থেকেও কিন্তু অনেক সাংবাদিক এসেছেন। দর্শকদের ঘুরিয়ে দেখাবো এই প্রেস সেন্টারটি এবং এখানে কত দেশের সাংবাদিকরা সেটাও কিন্তু আমরা একটু দেখবো। চলুন দর্শক, আমরা একটু প্রেস সেন্টারটি দেখে আসি। এটা প্রেস সেন্টারের আরো একটি অংশ। এখানে আমরা দেখছি ক্যামেরা সেট আপ করা হয়েছে এবং অনেক দেশের অনেক ক্যামেরা পার্সন এবং শুধু ক্যামেরা, বিভিন্ন সাংবাদিকরা, অনেক এজেন্সিরও কিন্তু এসেছেন আমরা এখানে দেখছি এবং দেখতে পাচ্ছি অনেকে এরই মধ্যে লাইভ করছেন। আমি আসলে একটু কথা বলার চেষ্টা করব কিছু ব্রাজিলিয়ান সাংবাদিকের সঙ্গে, তারা দল নিয়ে কি ভাবছে। আমার সঙ্গে এই মুহূর্তে আছেন ব্রাজিলিয়ান সাংবাদিক রিকার্ডো। আমি তার সঙ্গে একটু কথা বলবো, তার কাছে জানতে চাইবো যে আগামীকালকের ম্যাচ নিয়ে কি ভাবছেন উনি। থ্যাংক ইউ ফর স্পিকিং উইথ আস, Ricardo. What do you think? Is it going to be an easy match for Brazil tomorrow against Morocco? No, it will be a tough game, definitely. Morocco is a good team, is in great shape. Hakimi, Brahim Diaz. Brazil isn't in his best shape. আমরা কথা বলছিলাম রিকার্ডোর সঙ্গে। রিকার্ডো ব্রাজিলিয়ান সাংবাদিক, ব্রাজিল থেকে এসেছেন। তিনি যেটা বললেন যে
নেইমার খেলবেন এটা আমরা আসলে অনেকেই জানি, তবে মরক্কোর বিপক্ষে তাদের ম্যাচটা খুব একটা সহজ হবে না। তবে তিনি প্রত্যাশা করছেন ম্যাচটি ব্রাজিল 2-1 ব্যবধানে জিতে যাবে। আমরা একটু চেষ্টা করব মরক্কোর কোন একজন সাংবাদিকের সঙ্গে কথা বলতে। আমাদের সঙ্গে রয়েছেন মরক্কোর সাংবাদিক মনসেফ। আমি তার কাছে জানতে চাইবো যে কালকের ম্যাচটা উনি কি ভাবছেন। হোয়াট ডু ইউ থিংক মরক্কো আর দ্য নাও current champion of African Cup of Nations? They played the semi-finals last World Cup. Do you think they will give hard time to Brazil this year, this match? Yeah, we trust in our team. We are this and with incredible performance last World Cup in Qatar in semi-final, historical semi-final. We have some big players like Ashraf Hakimi, like Bono, like a very strong squad. থ্যাংক ইউ সো মাচ। আমাদের সঙ্গে কথা বলছিলেন মরক্কোর একজন সাংবাদিক। তিনি বলছেন যে তারা ভালো করছে ধারাবাহিকভাবে এবং এই ধারাবাহিকতার কিন্তু তাদের স্বপ্ন দেখাচ্ছে যে হয়তো ব্রাজিলের বিপক্ষে একটা তারা আপসেট ঘটাবেন এবং প্রথম ম্যাচটা তারা জয় দিয়ে শুরু করতে পারবেন। ব্রাজিল এবং মরক্কোর সাংবাদিকরা কিন্তু কেউ কারোর সঙ্গে কথা বলছেন না। ম্যাচের আগে একটা যুদ্ধ আবহ কিন্তু রয়েছে এবং যেটা বেশ ইন্টারেস্টিং। আসলে আমরা জানি যে বিশ্বকাপ 4 বছর পর হয়, অনেক বড় একটা আসর এবং এই আসরে সবে চ্যাম্পিয়ন হতে চায়। ব্রাজিল বড় দল, 5 বারের চ্যাম্পিয়ন, নামে ভারে তারা অনেক বড়, কিন্তু মরক্কোকে কিন্তু ছোট করে রাখার কোনো সুযোগ নেই, কারণ মরক্কো গতবারের সেমিফাইনালিস্ট, আফ্রিকান কাপ অফ নেশনস জিতেছে। তবে এতটুকু বলা যেতে পারে যে এই ম্যাচটা একটা ভালো ম্যাচ হতে যাচ্ছে। দু দলই কিন্তু এক ফোঁটাও ছেড়ে কথা বলবেন এবং দু দলই জয় দিয়ে শুরু করতে চাইবে এবার টুর্নামেন্টটা। নিউ জার্সি স্টেডিয়াম থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। চট্টগ্রামে ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হেনস্থার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বিসিবি। অভিযুক্ত এসআই কনস্টেবলকে করা হয়েছে সাময়িক বরখাস্ত। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন সিএমপি কমিশনার। এ ঘটনায় নাঈমের পরিবারের করা মামলায় গ্রেফতার করা হয়েছে একজনকে। ঢাকা থেকে প্রিমিয়ার লিগ শেষ করে নিজ শহরে ফিরছিলেন জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান, কিন্তু লোকাল বয়কেই নিজ শহরে পড়তে হলো চরম হেনস্থার মুখে। স্পিনার নাঈম হাসানের দাবি, শুক্রবার রাত 12টার দিকে চট্টগ্রাম নগরীর লালখান বাজার ফ্লাইওভারের মুখে তাকে বহনকারী অটোরিকশা থামায় পুলিশ ও সাদা পোশাকে থাকা কয়েকজন। ক্রিকেটার পরিচয় দেওয়ার পরও কোনো কথা না শুনে তাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করা হয়, আঘাত করা হয় নির্মমভাবে। থানায় নেওয়ার পরও পড়তে হয় চরম হেনস্থার মুখে। নামার পর ওই ট্রাফিক পুলিশ নেমে গেছে, পরে আমাকে বলছে গাড়ি চেক করে, আমি নেমে গেছি, আমি বলছি ব্যাগটা চেক করবে, তো উনি আমাকে কি করছে ধাক্কা মেরে, নাম কি বলছে, শফিক, ধাক্কা মেরে সিএনজির ভিতরে ঢুকাই দিয়েছে। এই ঘটনায় 3 জনকে আসামি করে খুলশী থানায় মামলা করেছে নাঈমের পরিবার। নাঈমের পাশে থাকার আশ্বাস ক্রিকেটারদের সংগঠন কোয়াবেরও। পুলিশ বলতে যাচ্ছে ওই স্বর্ণ চোরাকার বাড়ি একটা ইনফরমেশন ওনার কাছে আছে, ও বলছে সমস্যা নাই, আপনি আমার চেক করেন। ওটা চেক করাতে বলার পর এক পর্যায়ে কী করছে, পুলিশে ওনার ওই গলা চিপে ধরছে, গলা চিপে সিএনজিতে ঢুকাবার চেষ্টা করছে। ডিউটি পুলিশের সামনে আর একটা আননোন পার্সন ওর গায়ে হাত দিছে। দাবিটা হলো আমরা চাচ্ছি ন্যায় বিচার। আজকে আমার সাথে হয়েছে, কালকে এটা অন্য কারোর সাথে হতো। ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে যখন এই ঘটনা ঘটেছে, আমি মনে করি এটা সুষ্ঠু বিচার হওয়া খুবই দরকার। ও নাঈম বলছে যে আমি পাসপোর্ট দেখেছি, বিসিবি কার্ড দেখেছি, ও আমার গাড়ি ধরে গাড়িতে ট্যাক্সিতে উঠে। এই ঘটনায় নাঈম ও তার পরিবারের সঙ্গে দেখা করেন পুলিশ কমিশনার। এরই মধ্যে অভিযুক্ত 2 পুলিশ সদস্যকে করা হয়েছে সাময়িক বরখাস্ত। গ্রেফতার করা হয়েছে একজনকে। গঠন করা হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটি। কেউ আনপ্রফেশনাল আচরণ করে, যারাই এরকম আনপ্রফেশনাল আচরণ করবে তাদের বিরুদ্ধে পুলিশ কারো ব্যক্তিগত দায় পুলিশ ডিপার্টমেন্ট বহন করবে না, তাকে নিজেকেই বহন করতে হবে। এই ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বিসিবি। প্রশাসন ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন সভাপতি তামিম ইকবাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ন্যাক্কারজনক এই ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন অনেক ক্রিকেটার। সময় সংবাদ, চট্টগ্রাম। সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা। এবার চাঁপাইনবাবগঞ্জে 15 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা রুখে দিল বিজিবি। কুষ্টিয়ায় ঢুকতে না পেরে শূন্যরেখায় অবস্থান করছে 12 জন। বিজিবির বাধায় বিএসএফ এর এই চেষ্টা ব্যর্থ হয়। সীমান্তে না, তবে বিজিবির কঠোর প্রতিরোধের মুখে বারবারই ব্যর্থ বিএসএফ এর এই বেআইনি চেষ্টা।
শুক্রবার রাতেও চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রোকনপুর সীমান্তে নদীপথে নৌকা করে 15 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক রুখে দেয় বিজিবি। তাদের সঙ্গে গ্রামবাসীও অনড় অবস্থানে থাকে। জোরালো প্রতিবাদের মুখে সীমান্ত সংলগ্ন ভবানীপুর এলাকা দিয়ে ভারতের ভেতরে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। অন্যদিকে 36 ঘণ্টা ধরে কুষ্টিয়ার প্রাকপুর সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন পুশিনের চেষ্টায় রাখা 12 নারী পুরুষ। পতাকা বৈঠক হলেও কোনো সমাধানে আসেনি বিএসএফ বিজিবি। ওরা ইন্ডিয়া থেকে আসার সময় কুষ্টিয়া বর্ডারে ধরা পড়ছে। আমরা এখানে সারা রাত ধরে ডিউটি দিয়েছিলাম এবং বিডিআর ভাই আমাদের সবাই মিলে পাহারা চলছে। সব সময় আমরা আসি থাকবো, এটা জানে ওরা পুশিং না করতে পারে এই ব্যবস্থা আমরা করেছি। এর আগে শুক্রবার ভোরে প্রাকপুর সীমান্ত দিয়ে এই 12 জনকে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। এদের মধ্যে 3 জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রফিকুল ইসলাম, তার স্ত্রী আসমা বেগম এবং মেয়ে রাবেয়া খাতুন। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। বিস্তারিত জানাতে চাঁপাইনবাবগঞ্জের রকুনপুর সীমান্তে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। পরবর্তীতে স্থানীয়রা আসলে জানতে পেরে বিজিবিকে খবর দেয়। সেই সময় তাদেরকে শূন্য রেখায় ফেরত পাঠানো হয়। শূন্য রেখা থেকে মূলত 2 ঘন্টা অবস্থান করার পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদেরকে ভারতের অভ্যন্তরে মূলত 2 ঘন্টা অবস্থান করার পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদেরকে ভারতের অভ্যন্তরে নিয়ে নেয়। এরপর থেকেই মূলত তাদেরকে আসলে দেখা যাচ্ছে না সীমান্ত সংলগ্ন কোনো এলাকায়। বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদেরকে ধারণা করা হচ্ছে ভারতে আসলে ফেরত নেওয়া হয়েছে বিএসএফ এর পক্ষ থেকে। আমরা যে সীমান্তটিতে রয়েছি সেখানে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই ব্যাপক তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এই সীমান্ত এলাকাগুলো পরিদর্শন করছেন বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ব্যাপক টহল এবং নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি এখানে যেহেতু তার বেড়াবিহীন এবং দুর্গম একটি সীমান্ত, সেই জায়গায় আসলে নদী এলাকা এবং পানিপথেও আসলে তারা জাহাজ দিয়ে অন্যান্য কার্যক্রম আসলে পরিচালনা করছে। টহল কার্যক্রম ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে। সীমান্তের বাসিন্দারা বলছেন তারা আসলে সতর্ক অবস্থায় এই মুহূর্তে রয়েছেন। যে কোনো ধরনের ঘটনা জানতে পারলে আসলে পুশিন বা অপরিচিত কাউকে দেখতে পেলেই বিজিবিকে অবহিত করছেন এবং সতর্ক অবস্থান নিচ্ছেন এবং রাতের অন্ধকারেও আসলে রাত জেগে তারা সীমান্ত এলাকা পাহারা দিচ্ছেন, এমনটাই বলছিলেন তারা। বিজিবির পক্ষ থেকে আসলে স্থানীয়দের সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে এবং বিপুল পরিমাণ একটা অংশ এই অঞ্চলে যেখানে তার বেড়া নয় এমন জায়গাগুলোর আসলে সেই সুবিধাটা নিয়েই মূলত বিএসএফ এর পক্ষ থেকে এই অঞ্চল দিয়ে পুশিনের চেষ্টা করা হচ্ছে, এমনটাই বলছেন স্থানীয় বাসিন্দারা। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই পাশের একটি সীমান্ত কিন্তু কয়েক কিলোমিটার দূরে বাঙ্গাবাড়ির সীমান্ত দিয়েই গত 4 জুন 28 জন নারী পুরুষকে পুশিনের চেষ্টা করে। পরবর্তীতে 3 দিন থাকার পর তাদেরকে আসলে বিএসএফ ফেরত নেয়। এরপর থেকেই মূলত চাঁপাইনবাবগঞ্জের যে 184 কিলোমিটার সীমান্ত রয়েছে ব্যাপক তৎপর এবং টহল কার্যক্রম বৃদ্ধি করেছে বিজিবির পক্ষ থেকে। পাশাপাশি স্থানীয়রাও নিয়মিতভাবে আনসার ভিডিপির সদস্যদের পাশাপাশি সীমান্ত এলাকাগুলোতে ব্যাপক টহল এবং তৎপরতা এবং সতর্ক অবস্থানে রয়েছে। তো এই ছিল আমার কাছ থেকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের সর্বশেষ পরিস্থিতি। সহকর্মী জাহাঙ্গীর আলম যুক্ত হয়েছিলেন চাঁপাইনবাবগঞ্জ রকুনপুর সীমান্ত থেকে। সীমান্তে উত্তেজনার মধ্যে মৌলভীবাজারে বিএসএফ এর গুলিতে প্রাণ গেল বাংলাদেশি যুবকের। স্বজনদের আহাজারিতে ভারী এলাকার পরিবেশ। পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফিরিয়ে আনার আশ্বাস বিজিবির। ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা, আর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে 2 সন্তানকে নিয়ে দিশেহারা স্ত্রী। মৌলভীবাজার সীমান্তে বিএসএফ এর গুলিতে শুক্রবার প্রাণ হারান মুজিব মিয়া। মৃতদেহ ফিরিয়ে আনতে সরকারের কাছে দাবি জানান স্বজনরা। এদিকে মৃতদেহ ফিরিয়ে আনতে বিএসএফ এর সঙ্গে পতাকা বৈঠক করা হবে বলে জানিয়েছে বিজিবি। মাছ মারার কথা কইয়া জালু লইয়া গেছে, নেওয়ার পরে তারে গাঙ্গতনে বর্ডারে ফাটা নিয়ে গেছে। আল্লাহর কাছে আমি আমার বাচ্চাকে সাহায্য করব, আমার বাচ্চার মুখ কান্তা দেখতাম, আমি লাশটা পাইতাম। আমার বোন বুতকু মারা গেছে, কিরকম মারা গেছে আমরা সঠিক কইতে পারতাম না। একবারে ছোট 2টা বাচ্চা তার। লাশটা আমরা দেখতাম, আমরা মাটিটা দিতাম। যেভাবে সরকারিভাবে আপনারা যে কোনো অবস্থায় লাশটা আমরা চাই।
শুক্রবার সন্ধ্যায় কুলাউড়া শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে ভারতের অভ্যন্তরে মনু নদ পার হয়ে ভারতে ঢুকে পড়েন মুজিব সহ ৬-৭ জন। সেখানে বিএসএফ এর টহল দল বাধা দিলে ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় তারা। এক পর্যায়ে বিএসএফ গুলি চালালে ঘটনাস্থলেই মারা যান মুজিব। এ সময় দ্রুত সরে যান অন্যরা। সময় সংবাদ, মৌলভীবাজার। লাইসেন্স বাতিলের পর বন্ধ রয়েছে আদ্দিনের বহির্বিভাগের চিকিৎসা কার্যক্রম। এর মধ্যে হাসপাতাল ছেড়েছেন প্রায় 200 রোগী। আইসিইউ সহ বিভিন্ন ক্রিটিক্যাল ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন প্রায় 250 জন। এদিকে লাইসেন্স বাতিলের বিরুদ্ধে কাল আপিল করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। চিকিৎসাধীন রোগীদের অন্য হাসপাতালে সরিয়ে নিতে 24 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা যায় এরই মধ্যে হাসপাতাল ছেড়েছেন 200 রোগী, আর চিকিৎসাধীন আছেন প্রায় 250 জন। অর্ধশতাধিক রোগী আইসিইউ, এনআইসিইউ, এইচডিইউ সহ হাসপাতালটির বিভিন্ন ইউনিটে ভর্তি আছেন। তাদের অন্যত্র সরিয়ে নেয়ার ক্ষেত্রে শারীরিক অবস্থার অবনতি সহ নানা জটিলতা সৃষ্টির আশঙ্কা করছেন স্বজনরা। আমরা এখানে অল্প টাকার মাধ্যমে যেই চিকিৎসা সেবাটা পাচ্ছি, এটা অন্য কোনো জায়গায় পাবো না। হাসপাতাল বন্ধ, এখন কি করবো সেটা তো বুঝতেছে না। অন্য হাসপাতালে হয়তো যাইতে হবে, গিয়া পরীক্ষা রিপোর্ট দেখায় আবার নতুন করে পরীক্ষা করে রোগী তো সুস্থ করতে হবে নাকি। আমি এনআইসিউতে যে ট্রিটমেন্টটা এখন পাচ্ছি, বাচ্চা যে ক্রিটিক্যাল যে সাপোর্টটা পাচ্ছে, আমি আরেকটা হসপিটালে যদি আমি এখন নিয়েও যাই, এই যে একটা ট্রানজ্যাকশন পিরিয়ড, এই সময়টার মধ্যে আমি এই সাপোর্টটা পাবো না। লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে রোববার আপিল করবে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে গত 27 মে আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পায়। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। সংক্রামক রোগ হামের ওয়ার্ডে কারো মুখে নেই মাস্ক, নেই সচেতনতার বালায়। এতে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। চিকিৎসকরা বলছেন হাম নিয়ন্ত্রণে চিকিৎসার পাশাপাশি সবচেয়ে বেশি প্রয়োজন অভিভাবকদের সচেতনতা। চিকিৎসা শেষে সন্তান সুস্থ হওয়ায় অনেক অভিভাবক নিশ্চিন্ত হলেও আছে বিপরীত চিত্র। হামের সঙ্গে অন্যান্য জটিল রোগের কারণে অনেকেরই সুস্থ হতে সময় লাগছে। হামে আক্রান্ত 7 মাস বয়সী শিশু সামিউল, তার নিষ্পাপ মুখে এখন কেবলই ক্লান্তির ছাপ। সিরাজগঞ্জ থেকে আসা মা শ্যামলী আক্তার 1.5 মাস ধরে ঘুরছেন এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে। সামিউলের মতো এমন অসংখ্য শিশু এখন হামসহ নানা জটিল রোগে আক্রান্ত। হাম নিউমোনিয়া একেবারে গুটি গুটি ভরে গেছে, অনেক ভয় পাইছিলাম। এখানে আসছি পরে আইসিইউ লাগছে। জ্বর, ঠান্ডা, কাশি থেকে মানে হামের অনেক সিনড্রোম দেখা গেছিল, তখন আমরা এখানে ভর্তি হই। সিরাজগঞ্জ হসপিটালে আসছিলাম 7 দিন, ওর থেকে যে মেডিকেলে বগুড়া আসছিলাম 1 মাস, ওখান থেকে এটি এসেছে 9 দিন ধরে। অনেকে কিন্তু জানে না হামটা কি, হয়তো ভাবে যে ঘামাচি হয়েছে, একটু পাউডার দিয়ে রেখে দেয়, কিন্তু রোগটা কিন্তু আস্তে আস্তে বাড়তের দিকে। টিকা কার্যক্রমের পর হাম পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি চিকিৎসকের। তবে হামের নিরাময় হলেও অন্যান্য জটিলতায় হাসপাতালে থাকতে হচ্ছে অনেককেই। নতুনভাবে আক্রান্ত হয়ে মিজাজ খুব বেশি আসতেছে না, এটা বলা যায়। সরকারের যে ভ্যাকসিনটা দিল, এটা ভ্যাকসিনের সুফল আমি বলবো। আর যেগুলো অলরেডি আক্রান্ত হয়ে গেছে বা হয়েছিল, তাদের একটা অংশ কিন্তু পরবর্তীতে গিয়ে মানে কমপ্লিকেশন ডেভেলপ করতেছে। চিকিৎসক বলছেন শুধু টিকা দিলেই হবে না, দরকার সচেতনতা বৃদ্ধি। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। সাশ্রয়ী মূল্যে দেশের মানুষের মৌলিক অধিকার পূরণে স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে আগামী অর্থ বছরের বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী। বিএনপি সরকারের এমন দর্শনকে সাধুবাদ জানালেও বাজেট বাস্তবায়নে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্বলতা কাটানোর পরামর্শ দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা জানিয়েছেন বিকলাঙ্গ স্বাস্থ্য খাতকে সবল করতে দূর করা হবে রাজনৈতিক সৃষ্ট কাঠামোগত ত্রুটি। কামরুল হাসান সবুজের রিপোর্ট। সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার আওতায় প্রত্যেক নাগরিককে মানুষের মৌলিক অধিকার পূরণে প্রায় বিকলাঙ্গ স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে আগামী অর্থ বছরের বাজেটে এ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 59,409 কোটি টাকা, যা জিডিপির 1.02% আর চলতি অর্থ বছরের বরাদ্দের তুলনায় প্রায় দ্বিগুণ। প্রস্তাব করছি। স্বাস্থ্য খাতে শুধু বরাদ্দ বাড়ানোর প্রস্তাবই করেননি অর্থমন্ত্রী, করেছেন দেশের চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রাংশ উৎপাদন শিল্পের বিকাশে দরকারি কাঁচামাল আমদানিতে শুল্ক সীমিত রাখার প্রস্তাবও দিয়েছেন। অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট এপিআই তৈরির নতুন 51টি কাঁচামালের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করার প্রস্তাব। সরকার চিকিৎসা সরঞ্জাম
ও মেডিকেল ডিভাইস শিল্পকে একটি অগ্রাধিকারপ্রাপ্ত শিল্প খাত হিসাবে উন্নয়নের উদ্যোগ গ্রহণ করেছে। স্বাস্থ্য খাত নিয়ে বিএনপি সরকারের এমন ভাবনাকে সাধুবাদ জানিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বাজেট ব্যয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্বলতা কাটানোর তাগিদ দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। স্বাস্থ্য খাতটা কিন্তু বাজেট ব্যবহারের দিক থেকে অদক্ষ একটা মন্ত্রণালয়, তারা কিন্তু সবচাইতে কম পারফর্ম করে। অবশ্য প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা জানান, স্বাস্থ্য খাতের বেহাল অবস্থা কাঠামোগত ত্রুটির ফল রাজনৈতিকভাবে সৃষ্ট। পঙ্গু করে রাখা স্বাস্থ্য খাতকে জনগণের স্বার্থেই সবল করতে চায় বিএনপি সরকার। স্বাস্থ্য খাতের অসুবিধাটা হচ্ছে, স্বাস্থ্য খাতে তো বরাদ্দ দিলেও ব্যয় করতে পারে না, কারণ সেখানে পরিকল্পনা ছিল না। সেখানে ছিল কি লুটপাট করা। অ্যাম্বুলেন্স কেন, কিন্তু ড্রাইভার দিবা না। এক্স রে মেশিন কেন, কিন্তু এক্স রে মেশিনের টেকনিশিয়ান নেই। বিল্ডিংগুলো বানানো হয়েছে কিন্তু কোনো ডাক্তার নেই, এবং যে ধরনের ডাক্তার দরকার সে ধরনের ডাক্তার নেই। স্বাস্থ্য খাতে সংবিধানের কথা বলা হয়, কিন্তু জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানই পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করছেন। জটিল রোগের বিশেষায়িত চিকিৎসা সহজলভ্য ও সুশৃঙ্খল করার লক্ষ্যে প্রতিটি জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সমন্বিতভাবে একটি পূর্ণাঙ্গ সেকেন্ডারি স্বাস্থ্যসেবা ইউনিট হিসেবে গড়ে তোলার আকাঙ্ক্ষার প্রতিফলনও রয়েছে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ঝিনাইদহে 11 বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক রিকশা চালককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। শুক্রবার রাতে কালীগঞ্জের একটি ভাড়া বাসায় সাবলেট থাকা প্রতিবেশীর 11 বছরের কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টা করে অভিযুক্ত মীর ফারুক। সকালে বিষয়টি মায়ের কাছে জানালে এলাকাবাসী তাকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তকে আটক করে থানায় নেওয়া হয়। জাপান, কোরিয়া ও হংকংয়ে কর্মী পাঠানোর মাধ্যমে জনশক্তি রফতানিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে পিছিয়ে পড়া চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি। প্রচলিত শ্রমবাজার, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি সহ নানা জটিলতায় ভিসা সংকুচিত হয়ে পড়ায় চলছে নতুন নতুন দেশের খোঁজ। একই সঙ্গে নারী গার্মেন্টস কর্মীদের জন্য আশার আলো হয়ে উঠছে জর্ডান। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। জনশক্তি রপ্তানিতে দেশের অন্যান্য জেলার তুলনায় পিছিয়ে পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি। 22 বছরে 3 জেলা থেকে বিদেশ গেছেন 20,000-এরও কম কর্মী। তবে সাম্প্রতিক বছরগুলোতে পার্বত্য জেলার বাসিন্দাদের জন্য জাপান, দক্ষিণ কোরিয়া এবং হংকংয়ের মতো দেশগুলিতে যাওয়ার সুযোগ বেড়েছে। তাছাড়া পোশাক খাতের কর্মী হিসেবে জর্দানও আছে নারী শ্রমিকের চাহিদা। 3 পার্বত্য জেলা কিন্তু কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র 3 জেলাতেই আছে। খাগড়াছড়ি যেতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে হচ্ছে ক্যান্টনিজ ভাষা যেটা হংকং যায় সেটা প্রশিক্ষণ চলমান আছে। জাপানি ভাষা সেটা রাঙ্গামাটি কারিগরি প্রশিক্ষণ ক্ষেত্রে চলমান আছে। বান্দরবনে জাপানিটা আপাতত বন্ধ আছে, কিন্তু ক্যান্টনিজ ভাষাটা সেটা চলমান আছে প্রশিক্ষণ। জনশক্তি রপ্তানি কার্যালয়ের তথ্য অনুযায়ী পার্বত্য জেলা বান্দরবন থেকে 24 বছরে বিদেশ গেছেন মাত্র 7,068 জন কর্মী, আর রাঙ্গামাটি থেকে গেছেন 8,153 জন। এই অবস্থায় জনশক্তি রপ্তানি বাড়াতে 3 পার্বত্য জেলায় টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে কারিগরি শিক্ষার পাশাপাশি চলছে বিভিন্ন দেশের ভাষার প্রশিক্ষণ। কাজটা হচ্ছে যে প্লাম্বিং এর কাজ, আর এটা একটা ডিমান্ডেবল কাজ। এই কাজটা শিখে আমি বাইরে বিদেশ যাওয়ার একটু চিন্তা ভাবনা আছে। সেলাইয়ের কাজটা শিখছি, তো বিদেশ যাওয়ার ইচ্ছা আছে। এখন বর্তমানে জর্দান থেকে সুযোগ আসছে আর কি। বিউটিফিকেশনের কাজ শিখছি, যদি ভালো অপরচুনিটি পাই তাহলে দেশের বাইরে যাওয়ার আগ্রহ আছে। যারা ট্রেনিং গ্রহণ করছে তারা ওভারসিজ মার্কেটে যাচ্ছে, পাশাপাশি লোকাল মার্কেটেও তারা ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে। শুধু রাঙ্গামাটি, বান্দরবান কিংবা খাগড়াছড়ি নয়, জনশক্তি রপ্তানিতে এক সময় শীর্ষে থাকা চট্টগ্রামও ক্রমশ পিছিয়ে পড়ছে। চট্টগ্রামের বাসিন্দারা কাজের সূত্রে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত এবং ওমানমুখী হলো প্রতিটি দেশ বর্তমানে কোনো না কোনো সংকটে জর্জরিত। এই স্কিল ডেভেলপমেন্ট হলে আমরা ওই যে দেশের যে ধরনের ডিমান্ড আছে সেই ডিমান্ড বেস আমরা যদি তাকে স্কিল ডেভেলপ করাতে পারি, তার মধ্যে যদি কনফিডেন্স তৈরি হতে পারে, তাহলে মনে হয় তারা আবার এই মধ্যপ্রাচ্য বা বিভিন্ন দেশের বাজারে তারা সার্ভাইভ করতে পারবে। 2025 সালে চট্টগ্রাম বিভাগের 11টি জেলা থেকে কর্মসংস্থানের জন্য বিদেশ গেছেন 3,22,291 জন। বিপরীতে চলতি বছরের প্রথম 5 মাসে জনশক্তি রপ্তানি 85,000। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।
শহর রক্ষা বাঁধ না থাকায় ভারী বৃষ্টি ও উজানের ঢলে তলিয়ে গেছে শেরপুরের নিম্নাঞ্চল। স্থানীয়রা জানান, সকাল থেকে মহারশী নদীর পানি বেড়ে ঝিনাইগাতি সদর বাজার সহ বেশ কয়েকটি এলাকায় পানি ঢুকে পড়ে। বিভিন্ন সড়ক, দোকান পানিতে তলিয়ে যায়, এমনকি বেশ কয়েকটি ঘরবাড়িতেও পানি ঢুকে পড়ায় দুর্ভোগে পড়েন বাসিন্দারা। এদিকে নালিতাবাড়ির চেল্লাখালী নদীর বাঁধকুচি পয়েন্টে বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। যে কোনো সময় পানিতে নিমজ্জিত হবার আতঙ্কে এলাকাবাসী। দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাত আর উত্তেজনার অবসান ঘটিয়ে অবশেষে চূড়ান্ত সমঝোতার দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র ও ইরান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন, দুপক্ষের সম্মতিতে চূড়ান্ত শান্তি চুক্তির খসড়া তৈরি হয়েছে। রোববার সুইজারল্যান্ডে চুক্তিতে সই করতে পারে তেহরান ও ওয়াশিংটন। তবে চুক্তি সই হলেও এখনই জব্দ অর্থ ফেরত পাবে না তেহরান। মার্কিন প্রশাসনের দাবি, এটি সম্পূর্ণ পারফরমেন্স ভিত্তিক চুক্তি। প্রতিশ্রুতি রক্ষা করলেই অর্থনৈতিক পুরস্কার পাবে ইরান। মার্কিন ইরান যুদ্ধ অবসানের লক্ষ্যে দুই দেশের মধ্যকার সমঝোতা স্মারক বা MOU এখন খবরের শিরোনামে। পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দাবি, শান্তি চুক্তি এখন ইতিহাসের সবচেয়ে কাছাকাছি অবস্থান করছে। খোদ ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও স্বীকার করেছেন, ওয়াশিংটনের সঙ্গে চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা এর আগে কখনো এতটা উজ্জ্বল ছিল না। তবে চুক্তির সুনির্দিষ্ট ধারা নিয়ে সংবাদ মাধ্যমকে কোনো ধরনের জল্পনা কল্পনা না করার অনুরোধ জানিয়েছেন তিনি। এদিকে এই চুক্তির রূপরেখা নিয়ে খোদ যুক্তরাষ্ট্রের ভেতরেই আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। ডোনাল্ড ট্রাম্পের সমর্থক ও বিরোধীদের অনেকেই আশঙ্কা করছিলেন, ওবামা আমলের পরমাণু চুক্তির মতো এবারও হয়তো ইরানকে বিপুল অর্থ দিয়ে দিচ্ছে ওয়াশিংটন। তবে এই বিতর্ককে শুরুতেই থামিয়ে দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। হোয়াইট হাউসের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, শুধু চুক্তিতে সই করার জন্য তেহরানকে কোনো অর্থ দেয়া হবে না, কিংবা অবরুদ্ধ তহবিলও অবমুক্ত করা হবে না। মার্কিন সেন্টকম এবং গোয়েন্দা সূত্রের খবর, চুক্তি সইয়ের পর ইরানকে অন্তত 60 দিনের একটি পর্যবেক্ষণ সময় পার করতে হবে। এই সময়ের মধ্যে ইরানকে তার পারমাণবিক সক্ষমতা ধ্বংস করতে হবে এবং সমৃদ্ধ ইউরেনিয়াম দেশটির বাইরে পাঠিয়ে দিতে হবে। একই সঙ্গে যুদ্ধের কারণে অবরুদ্ধ হয়ে পড়া আন্তর্জাতিক বাণিজ্যের হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করে দিতে হবে। ইরানের সব শর্ত অক্ষরে অক্ষরে পালন করলেই কেবল ধাপে ধাপে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। অন্যদিকে তেহরানের পক্ষ থেকে সতর্ক বার্তা দিয়ে বলা হয়েছে, চুক্তি বাস্তবায়নে ওয়াশিংটন বরাবরই প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস তৈরি করেছে। এবার তেমন কিছু হলে চূড়ান্ত আলোচনা থমকে যাবে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করে দিয়েছেন, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আগের অবস্থায় ফিরবে না এবং এখন থেকে সেখানে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য মাশুল বা সার্ভিস চার্জ দিতে হবে। তবে শান্তি প্রক্রিয়াকে ভেস্তে দিতে আঞ্চলিক শক্তি ইসরায়েল ক্রমাগত প্রতিবন্ধকতা তৈরি করছে বলে অভিযোগ করেছে ইরান। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ইরানের সম্ভাব্য ঐতিহাসিক শান্তি চুক্তি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করছে। তবে ডোনাল্ড ট্রাম্পের কঠোর শর্ত এবং ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের চূড়ান্ত অনুমোদনের উপরই নির্ভর করছে। নাদিম মারজান, সময় সংবাদ। আসামে ভারতীয় বিমান বাহিনীর একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় শনিবার রাজ্যটির জোড়হাটে অবস্থিত বিমান ঘাঁটিতে অবতরণের সময় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। বিধ্বস্ত হওয়ার পরপরই এতে আগুন ধরে যায়। ঘটনার পরপরই দ্রুত উদ্ধার অভিযান শুরু হয়। এ ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। মহাকাশ জয়ের পর এবার বিশ্ব শেয়ার বাজারেও রাজত্ব শুরু করলো ইলন মাস্কের স্পেসএক্স। মার্কিন শেয়ার বাজারে রেকর্ড ভেঙে যাত্রা শুরু করে কোম্পানিটির বাজার মূল্য ছাড়িয়েছে $2 ট্রিলিয়ন। আর এই ঐতিহাসিক IPO অভিষেকের হাত ধরেই পৃথিবীর ইতিহাসের প্রথম ট্রিলিয়নিয়ার বা লাখো কোটিপতি হওয়ার গৌরব অর্জন করলেন ইলন মাস্ক। বিশ্ব শেয়ার বাজারের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়ের সূচনা করল স্পেসএক্স। মার্কিন পুঁজি বাজারে তালিকাভুক্ত হওয়ার প্রথম দিনেই বাজিমাত করেছে ইলন মাস্কের এই মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান। কোম্পানিটির IPO বা প্রাথমিক গণপ্রস্তাব ঘিরে বিনিয়োগকারীদের মাঝে এতটাই উন্মাদনা ছিল যে প্রত্যাশার চেয়ে 4 গুণ বেশি শেয়ার কেনার আবেদন জমা পড়ে। রেকর্ড $75 বিলিয়ন শেয়ার বিক্রির মাধ্যমে যাত্রা শুরু করেই মার্কিন বাজারে হইচই ফেলে দিয়েছে প্রতিষ্ঠানটি।
নিউ ইয়র্কের নাসডাক স্টক এক্সচেঞ্জে স্পেস এক্সের প্রেসিডেন্ট গুইন শটওয়েল এবং সিএফও ব্রেড জনসন উদ্বোধনী ঘণ্টা বাজিয়ে এই ঐতিহাসিক লেনদেনের সূচনা করেন। লেনদেনের প্রথম দিনেই শেয়ারের দাম নির্ধারিত $135 থেকে এক লাফে 11% বেড়ে $150 খোলে। দিন শেষে তা আরও 18% বেড়ে $159 গিয়ে ঠেকে। আর এর মাধ্যমেই অ্যাপল, মাইক্রোসফটের মতো টেক জায়ান্টদের কাতারে যুক্ত হয়ে যুক্তরাষ্ট্রের ষষ্ঠ বৃহত্তম কোম্পানি এখন স্পেস এক্স। এই অবিশ্বাস্য বাজার দরের উপর ভর করেই নতুন ইতিহাস লিখেছেন প্রযুক্তি মোগল ইলন মাস্ক। পৃথিবীর প্রথম ট্রিলিয়নার বা লাখো কোটিপতির খেতাব এখন তার নামের পাশে। যদিও এই আইপিও যাত্রা পুরোপুরি বিতর্কহীন ছিল না। স্পেসএক্সের সহযোগী কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান XAI এর গ্রক বটের মাধ্যমে ডিপফেক ছবি তৈরির অভিযোগে নাসডাকের বাইরে বিক্ষোভও করেছেন অনেকে। তবে সব বিতর্ক ছাপিয়ে স্টারলিংকের একচেটিয়া ব্যবসার উপর ভর করে মহাকাশের পর এবার অর্থবিশ্ব নিজের নিয়ন্ত্রণে নিলেন মাস্ক। নাদিম মারজান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। বাজেটের পর বাড়েনি নিত্যপণ্যের দাম, মানুষের পাশে থাকা নয় জনগণকে বিভ্রান্ত করায় বিরোধীদের উদ্দেশ্য। কক্সবাজারে খাল খনন করে প্রধানমন্ত্রী। দক্ষিণ এশিয়ায় বিনিয়োগের প্রথম গন্তব্য হতে চায় বাংলাদেশ, পরিবেশ গড়ে তোলায় অগ্রাধিকার সরকারের। অর্থায়নের উৎস বৈচিত্র্যময় করার তাগিদ অর্থমন্ত্রীর। এবং জমকালো উদ্বোধনের পর বিশ্বকাপে উড়ন্ত সূচনা স্বাগতিক যুক্তরাষ্ট্রের। ব্রাজিল মরক্কো ম্যাচ ঘিরে বাড়তি উত্তাপ। এ ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী রোজা চৌধুরী। ধন্যবাদ তামিম। বিভাগীয় সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।